22 সালে এখান থেকে দেখলাম যে 26 নম্বরের প্রশ্ন ছিল, তো 20 থেকে 25 নম্বরের প্রশ্ন থাকে এই চ্যাপ্টার থেকে। এই সাবজেক্ট ক্লাস করো তোমরা? এই ঘটনার উপরতে এই চ্যাপ্টারটা প্রতিষ্ঠিত। এই যে দূরত্বের একটা কনসেপ্ট পড়ছো তো তোমার মনে হয়, দূরত্ব দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দূরত্ব তৈরি করতে সবসময় দুটো বিন্দু দরকার। কটা বিন্দু? দুইটা বিন্দু সংযোগ করলে এই যে এই পথটুকু, এটাই হচ্ছে বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব। দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, দূরত্বের ইংরেজি ডিস্টেন্স, এই জন্য ডি আসছে। আর যে ব্র্যাকেটের ভিতরে ডি দিয়া, ডি দিয়ে দূরত্ব, আর এই দুইটা হলো যে প্রান্ত বিন্দু দুটো, আর এইটা হলো দূরত্বের সূত্রটা। দূরত্ব তৈরি করতে কি লাগে? দুটো বিন্দু। এখন এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি কখনো নেগেটিভ হতে পারে? তাহলে প্রথম কথা হলো এই ফলাফল কখনো মাইনাস হওয়ার সুযোগ নেই।
এই ফলাফল কি 0 হতে পারে? পারে, যদি পি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব যদি বিন্দু দুইটা সেম হয়। যদি আমি কিউ কে এইদিকে এনে কমাতে কমাতে একদম পি এর উপরে উঠে দিই, দূরত্ব 0 হওয়া সম্ভব। কি হওয়া সম্ভব? 0 হওয়া সম্ভব। বুঝো? যেমন তুমি এই যশোর থেকে ঢাকা যাবা, তুমি দেখবা যে রাস্তার পাশে যশোর থেকে ঢাকার দূরত্ব নির্দেশক একটা পিলার থাকে। আর কি বলে ওটা জানো তোমরা? হ্যাঁ, মাইল ফলক। ওটার নাম হচ্ছে মাইল স্টোন। নাম কি? মাইল ফলক বলে, মাইল। আচ্ছা, তো এই যে মাইল স্টোন আছে, দেখো যত ঢাকার দিকে যাচ্ছ দূরত্ব কমতেছে না বাড়তেছে? এই রওনা দেবা, দেখবা ঢাকা 150 কিলোমিটার, এরপর দেখবা 149, 108। তুমি যখন ঢাকার ওই গন্তব্যে পৌঁছেছো যেখানে, ওখানে লেখা দেখবা ঢাকা 0 কিলোমিটার। বুঝো? কারণ কি? কারণ তুমি তোমার গন্তব্যে দূরত্ব 0 হইতে পারে কখন বলো? বিদ্যুৎ যখন সেম হবে। এইটা যদি এইটা হয়ে যায় তখন তো দূরত্বর শর্ত তাহলে কি পাইলাম? 0 হইতে পারে বা 0-র বড়। তাহলে প্রথম কথা হলো দূরত্ব সর্বদা এই শর্ত মানবে। দূরত্ব সর্বদা এই শর্ত সিদ্ধ করে। এইটা আছে বই 1 নাম্বার তাকাই দেখো, একদম প্রথম পৃষ্ঠা সবার উপরে 1 নামক যে পয়েন্টটা আছে, 1 নাম্বার পয়েন্ট, সেখানে এই কথাই আছে। এই কথা এই চ্যাপ্টার পড়তে গেলে সর্বদা এই কথা প্রয়োগ করতে হবে। দূরত্ব হয় 0 হবে, না হয় 0-র বড় হবে, কখনো ঋণাত্মক হইতে। আমি এই দিকে আগে বেসিক বুঝে নিচ্ছি, এখানে এক্স আর ওয়াই দিয়ে বিষয় বলা আছে। আমি পি কিউ দিয়ে আগে আমরা যেভাবে পড়েছি আগে সেইটা দিয়ে আগে বুঝে নিচ্ছি। এরপরে আমি এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব যা হবে, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি তাই হবে? হয় না? আচ্ছা, দূরত্ব যদি 0 হয় বিন্দু দুইটা তো সেম হবে। আবার বিন্দু দুইটা যদি সেম হয় দূরত্ব কি হবে? দূরত্ব 0 হবে। অর্থাৎ ডি পি কিউ যদি 0 হয় তাহলে পি ইকুয়াল টু কিউ হবে। আর পি ইকুয়াল টু কিউ হলে কি হবে? তাহলে দূরত্ব সর্বদা এই শর্তটা মেনে চলবে। এর অর্থ বোঝা যায়? এর অর্থ কি? যদি এবং কেবল যদি। আরে আমরা দূরত্বের আর একটা ধর্ম পেলাম যে দূরত্ব যদি 0 হয় বিন্দু দুইটা সমান, আর বিন্দু দুইটা সমান হইলে নাম্বার 3 এর অর্থ হলো দূরত্ব পি থেকে কিউতে যা হবে, কিউ থেকে
যেমন যশোর থেকে খুলনার দূরত্ব 70 কিলোমিটার, খুলনা থেকে যশোরের দূরত্ব 80 কিলোমিটার। কত? তাহলে পি থেকে কিউতে যা দূরত্ব হবে, কিউ থেকে এটা হলো দূরত্বের প্রতিসম ধর্ম। এ ধর্ম প্রতিসম ধর্ম বইয়ে লেখা আছে, দেখবা ধর্মের সাথে ব্র্যাকেট দিয়া লেখা থাকছে কি ধর্ম? প্রতিসম। আর এই ধর্মটা একটা নাম আছে, এই ধর্মটাকে অঋণাত্মকতা ধর্ম বলা হয়। অঋণাত্মকতা ধর্ম মানে কি? দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই নাম হলো অঋণাত্মকতা ধর্ম। অঋণাত্মকতা আর এটা হলো প্রতিসম। আর একটা বিষয়, চতুর্থ বিষয় হইলে আমাদের এই নিয়েই আবার সম্পূর্ণ আলোচনা হবে। এখন এই জায়গায় আর একটা বিন্দু, এই আমরা একটা বিন্দু দিলাম, তাদের জায়গা আছে না? থাকলে উপরে বা নিচে বিন্দু দেওয়ার জায়গা আছে খাতায়? মনে করে এখানে বিন্দুটা হলো আর। যে কোনো জায়গায় আমরা দিতে পারি আর, উপরে নিচে যে কোনো একটা জায়গাটা আর। এখন পি থেকে আমরা আর এ যাব, আর থেকে আমরা কিউতে যাব। কিউ থেকে এই যে দূরত্বটা পি থেকে আর পর্যন্ত, দিস ইজ ডি পি আর। এই যে ডি আর কিউ, এখন এক ব্যক্তি এই পথে কিউতে গেল, পি থেকে আর হয়ে আর থেকে কিউতে গেল, আর একজন পি থেকে সরাসরি কিউতে গেল। কার বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে? এই যে এই আর এই দূরত্বের যোগফল, এই দূরত্ব যদি নিঃসন্দেহে বড়। তাহলে 4 নাম্বার শর্ত হলো আমরা যদি ঘুরে যাই কোনো এলাকায়, সরাসরি না গিয়ে এইভাবে যদি যাই, তাহলে এখানে দুইটা কেস, একটা হলো সরাসরি যাওয়া, আর একটা হচ্ছে আর এক বিন্দু হয়ে ঘুরে যাওয়া। কোনটা বড় মান বলতে পারবা? কোনটা বড়? এইটা। এখন সমান হওয়া সম্ভব? যদি এই আর বিন্দুটা এই পিকু রেখার উপরে থাকে তাহলে কি হবে? মানে আর এইখানে যদি থাকে তাহলে এই দুইটা কি এটা অর্থ কি? সমানও। এইটা কি বড় হওয়া সম্ভব কোনোদিন? ওটা বড় হওয়া সম্ভব না। এই ঘটনা তৈরি করতে এখানে 3টে বিন্দু নিয়ে যে ছবিটা দেখা যায়, ছবিটা একটা ত্রিভুজ হয়েছে। কি হয়েছে? তোমরা ক্লাস 7, 8 বা হাই স্কুলে একটা উপাদ্য পড়েছো জ্যামিতিতে, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই এরকম একটা কথা ছিল না?
ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি। তৃতীয় বাহু অপেক্ষা এই যে ধর্মটা, এই যেহেতু এটা একটা ত্রিভুজের তিন বাহুর সাথে রিলেটেড, এই ধর্মটার নাম ত্রিভুজ অসমতা। বইয়ে লেখা আছে, দেখবে ধর্মের সামনে চোখে। এটা কয়টা ধর্ম পেলাম? চারটা ধর্ম পেয়েছি। এর ভিতরেই এই দিয়েই পুরো চ্যাপ্টার আলোচনা, এইটুক দিয়েই। এখন এইটাকে আমাদের একটু এইখানে পড়ার মতো উপযোগী করে তুলতে হয় বিষয়টাকে, এই কনসেপ্টটাকে। তাহলে এই যে ডিটা হলো দুইটা বিন্দুর দিয়ে গঠিত একটা ফাংশন। ডিটা কি? এটা তোমরা এফ অফ এক্স, আবার দুই চলকের ফাংশন এফ অফ এক্স ওয়াই এভাবে লিখছো না? এখানে আমরা লিখছি ডি অফ পি কিউ, দুই বিন্দু দিয়ে। তাহলে মেট্রিক, এই ডি এর নাম হলো দূরত্ব বা মেট্রিক। আমরা আর দূরত্ব বলবো, এটা মেট্রিক বলবো। তাহলে মেট্রিক হলো একটা ফাংশন, একটা যা এই চারটা শর্ত মেনে চলে। মেট্রিক হলো একটা ফাংশন, চারটা শর্ত। যে ফাংশন এই চারটা শর্ত মেনে চলবে সেই ফাংশনটা হলো মেট্রিক, না দূরত্ব। এক নম্বর শর্ত, দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারবে না। দুই নম্বর শর্ত, দূরত্ব 0 হলে বিন্দু দুইটার সেম। আবার বিন্দু দুইটার সমান হলে দূরত্ব, এখানে কিন্তু এই উভয় দিকে আরও আছে। 3 নম্বর শর্ত হলো পি থেকে কিউতে দূরত্ব যা হবে, কিউ থেকে, এটার নাম প্রতিসম ধর্ম দূরত্ব। আর 4 নম্বর শর্ত হলো সরাসরি যাওয়া আর অন্য বিন্দু হয়ে যাওয়া। যোগফল এইটা হয় বড় না হয় সমান, হলো একটা বিশেষ অবস্থা যখন আর বিন্দুটা বাইরে না থেকে এই পি কিউ রেখার উপরে। এখন আমাদের আলোচনার ক্ষেত্রে এই ঘটনাটাকে আমরা এখন কিভাবে প্রকাশ করবো দেখো। আমরা জানি বিন্দু নিতে গেলে আমাদের একটা সেট দরকার, যে বিন্দু আসে সেট থেকে। নতুন করে ছবি আঁক, বিন্দু আসে কোত্থেকে? সেট থেকে আসে। তাহলে মেট্রিক তৈরি করতে গেলে আমাদের আগে একটা সেট লাগবে, যে সেটে আমাদের কিছু বিন্দু, অসংখ্য বিন্দু বিদ্যমান। এই কিন্তু এই বইয়ের ভাষায় চলে যাচ্ছি। তাহলে দূরত্ব তৈরি করার জন্য যে বিন্দুগুলো নেওয়া হচ্ছে সেই বিন্দুর নাম কি দিয়েছি? ক্যাপিটাল এক্স। দেখবা আকারে ক্যাপিটাল এক্স সেট ব্যবহার করা হয়েছে। ক্যাপিটাল এক্স সেটের ভিতরে দূরত্ব তৈরি করতে গেলে, মেট্রিক তৈরি করতে গেলে দুটো বিন্দু দরকার। কি দরকার? দুটো বিন্দু দরকার। এই বিন্দু দুটোকে আমরা তখন পি কিউ দ্বারা বুঝেছিলাম। এই একটা বিন্দুর নাম হলো এক্স আর একটার নাম বিন্দুর নাম হলো ওয়াই। আর পি কিউ না দিয়ে বিন্দুটার নাম দেওয়া হয়েছে এক্স। আর বুঝে আসে, যদি এই ঘটনাটা 2 ডাইমেনশনে হয় তাহলে এক্স, এই বিন্দুটার দুটো স্থানাঙ্ক থাকবে, x1 x2 মনে কর। ওই যে পি দিয়েছিলাম, পি ভিতরে এক্স ওয়াই দিয়েছিলাম, মানে এটা যদি 2 ডাইমেনশনের সেট হয়, সমতল অবস্থান করে, তাহলে এক্স এর পরিচয় হবে এটা, আর ওয়াই এর পরিচয় হবে এই রকমের দুইটা স্থানাঙ্ক থাকবে। যদি এটা 3 ডাইমেনশনের হয় তাহলে এখানে আর একটা x3 y। এই জন্য এইটা কিন্তু বইয়ে অনুপস্থিত। কারণ কি? কারণ এই সেটটা যে কোনো
ডাইমেনশন হতে পারে, সেটা স্পেসে থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে, সমতলে থাকতে পারে, আরও উচ্চ ডাইমেনশনে থাকতে পারে। এই জন্য এই ঘটনা এখানে অনুপস্থিত। এটা তখনই আসবে যখন এইটার পরিচয় দেওয়া হবে। কিছু বোঝা গেছে? তাহলে আগে যেটা পি বলছিলাম এখন সেইটা এক্স, আর আগে যেটা কিউ বলছিলাম সেইটা হলো ওয়াই। এখন আমাদের দূরত্বটা হচ্ছে ডি অফ এর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্ব হবে ডি অফ এক্স কমা ওয়াই। আগে ছিল ডি অফ পি কিউ। এই হল মধ্যবর্তী দূরত্ব। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো তো, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তৈরি করতে আমাদের দুই প্রান্ত বিন্দু লাগে। কয়টা বিন্দু লাগতেছে? দুটো বিন্দু। ফলাফলটা একটা বাস্তব সংখ্যা। ফলাফলটা কি? এটা কি বুঝো? যেমন এই দূরত্বটা মনে করো 5 সেন্টিমিটার হলো, হতে পারে না? 5 সেন্টিমিটার ধরলাম। তার অর্থ কি? দূরত্ব তৈরি করতে বিন্দু লাগতেছে দুটো, কিন্তু ফলাফল সর্বদা একটা সংখ্যাটা বাস্তব সংখ্যা। ফলাফলটা কোনো বিন্দু না। ফলাফলটা কোথায় থাকতেছে? আর এ থাকতেছে। আর বিন্দু নিশ্চিত থেকে এক্স থেকে, কিন্তু ফলাফল থাকছে কোথায়? আর তোমরা কি সেটার কার্তেশীয় গুণ করেছো? নাকি মানে এ বি আর বি ইকুয়াল টু মনে করো 1 2, এইটা কি করেছো কখন? দুইটা সেটের গুণ। তাহলে এই গুণটা কেমন হতে পারে বলো দেখি? এইটা। তাহলে এই সেট গুণ করলেই এখানে এক এক জোড়া আসে। তাহলে এই যে ডি অফ এক্স হয়, এই যে ব্র্যাকেট এক্স কম হয়, এটা এরকম একটা বুদ্ধের থেকে আসছে। বোঝাটা মানে এই জায়গায় মানে আটকে যাচ্ছি। এই যে এই ঘটনাটা এইরকম একটা জায়গা থেকে আসছে। তাহলে এ গুণ এ যদি করি তাহলে কি হবে বলো দেখি? এ গুণ এ আবার কি? আর আমি যদি এক্স গুণ এক্স করি তাহলে কি হবে বলো? কারণ একটা সে নিজের সাথে নিজে কেমনে করবো? এটা তো জানি না, তাকে কেমনি লিখবে? এটা যখন আমরা উপাদানগুলো যাই না তখন লিখবো। এর তো উপাদান এইরকম, যেটা এই দুইটা আসবে এইটা দিয়ে এই সকল সবাইকে বোঝানো হচ্ছে সাধারণত। একবার প্রায় শেষ করে আনছি বিষয়টা। এখন দেখো যে এই যে দূরত্ব তৈরি করতে আমাদের এই যে এক জোড়া বিন্দু লাগবে, সেই বিন্দু জোড়া আসবে এই জায়গা থেকে। কোথা থেকে? এক্স গুণ এক্স থেকে। আর এই বিন্দু জোড়ার উপর যখন ডি প্রয়োগ করবো, ফলাফলটা চলে যাবে আর এর ভিতরে। তাহলে এই ডি যে ফাংশনটার যে ইনপুট বা ফাংশনটার যে ডোমেইন নেব এই জায়গা থেকে, আর রেঞ্জ যাবে কোথায়? তা সেই বিষয়টাকে এইভাবে বোঝানো হয়। ডি এর ডোমেইন যাবে এই জায়গা থেকে, আর রেজাল্ট যাবে
ওই আজ দেখো শুরুতেই আছে এই কথা, এই কথার অর্থ তো দেখে বুঝবা না, আমার জীবনে কেউ বুঝাবে কিনাও সন্দেহ। আমি বুঝাই দিলাম শেষ বয়সে হইলেও। এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, এইটুকু পড়ানোর জন্য আলোচনা করেছি। তাহলে এই ডি তৈরি করতে গেলে, এক্স এর ভিতরে ডি তৈরি করতে গেলে ডি এর ভিতরে যে এক জোড়া বিন্দু লাগবে, সেই এক জোড়া বিন্দু আসবে এই জায়গা থেকে, কারণ এই রেজাল্ট হলো এইভাবে জোড়ায় জোড়ায় হয়। আর এই ডি দেওয়ার পরে যে রেজাল্টটা আসবে, যেটা রেঞ্জ, সেটা চলে যাবে কোথায়? আর থেকে দেয় দূরত্ব তৈরিতে এক্স থেকে দুইটা বিন্দু নিলে ফলাফল হলো, তাহলে ডি একটা ফাংশন যার ডোমেইন আসে এই থেকে, আর তার রেঞ্জ এই জায়গায়। আর এই ফাংশনটা কয়টা শর্ত মানতে হয়? যদি এই ডি ফাংশনটা এই এক্স সেটে এই 4টা শর্ত সিদ্ধ করে, তাহলে এই ডি ফাংশনটাকে মেট্রিকের মর্যাদা দেওয়া যাবে। কয়টা শর্ত? কয়টা শর্ত আগে বুঝেই দিছে, উপরে যা লিখেছি। পি কিউর জায়গায় শুধু কি লিখবো? এক্স আর ওয়াই লিখবো। এখন এমন ঘটনা হলো যে এক্স সেটার ভিতরে কোনো উপাদান নাই, তাহলে কি এই ডি বানানো যাবে? দূরত্ব বানানো যাবে? এই ডি বানাইতে গেলে তো এর মধ্যে এক জোড়া, মনে কর এর ভিতরে কোন উপাদান, এটা এমটি ফাঁকা হবে দূরত্ব কোনো? তাহলে এক্স সেটটার উপর একটা শর্ত আছে, এক্স সেটটা ফাঁকা হতে পারবে না। দেখো এটা দিয়ে কথা শুরুই করছে, এটা সংজ্ঞা শুরু করছে কে দিয়ে? তাহলে আমরা কি কি পেয়ে বুঝেছি আর কি পেয়েছি এইবার বলি। এক্স একটা অশূন্য সেট লাগবে, তার ভিতরে এক জোড়া বিন্দু নিয়ে ডি তৈরি করতে হবে, ফলাফল থাকবে আর এর ভিতরে। আর এরা যদি 4টা শর্ত মেনে চলে এই ডি কে মেট্রিকের একটা মর্যাদাই দেবো, ডি এটা মেট্রিক। আর যদি ডি মেট্রিক হয়ে যায়, তাহলে এই যে সেট এক্স, যে জগতে এই ঘটনা তৈরি হয়েছে, এই এক্সকে বলা হবে মেট্রিক জগৎ। মানে এই স্থানটা মানে এই সেট এইটা কিসের মর্যাদা পাবে? মেট্রিক জগতের। ডি যদি মেট্রিক হয়, তাহলে এই এক্স মেট্রিক জগৎ হয়। দেখো এর পরের সংখ্যা রয়েছে মেট্রিক জগৎ, উপরের কথাই সব আবার লিখে দিয়ে বলছে এই সেটটা হলো মেট্রিক জগৎ, আর ফাংশনটা হলো মেট্রিক। সেট কি? মেট্রিক জগৎ, ফাংশনটা হলো মেট্রিক। তাহলে আমি মেট্রিক এবং মেট্রিক জগৎ সংজ্ঞা আমি একসাথে লিখি, খালি মেট্রিক জগতে একটা লাইন শেষে বেশি দিয়ে দেব। মেট্রিক এবং মেট্রিক জগৎ তাহলে আমরা এই ঘটনা তৈরি করার আগে একটা সেট দরকার, যেখান থেকে বিন্দু নেব আমরা। এবং সেটটার শর্তটা কি? অশূন্য। ডি জানি কিভাবে তৈরি হবে? এক্স গুণ এক্স এর ভিতর থেকে এক জোড়া উপাদান নিব, ফলাফল যাবে আরে। এবং ডিটার নাম কি? ডি হলো একটা ফাংশন। ফাংশনের কয়েকটা নাম আছে, একটা নাম আছে চিত্রণ, একটা নাম আছে ম্যাপ, একটা নাম আছে ম্যাপিং। এখানে মনে হয় চিত্রণ শব্দ দিয়েছে না ফাংশন দিয়েছে? কি দিয়েছে? চিত্রণ। তাহলে চিত্রণ হলো ফাংশনেরই একটা বাংলা নাম। পছন্দ হয় না ফাংশন নাম দেবো? কি দেব? চিত্রণ দেব?
এই একটা যা দেই। তো এই বইতে বেশিরভাগ জায়গায় চিত্রণ শব্দ ব্যবহার করছে, তাহলে আমরা চিত্রণ দিয়ে দিই। একটি চিত্রণ ব্রাকারে লিখে দিচ্ছি ফাংশনের, তো পরে আবার একদিন পরেই মনে থাকবে না যে চিত্রণ কি। একটি চিত্রণ, চিত্রণ নামটাকে বলা হয়েছে ডি, আর ডি এর ডোমেইন যাবে এই জায়গা থেকে এক্স গুণ এক্স। এই ভিতরের এইটা কিন্তু গুণ বোঝানো হচ্ছে, আর এইটা হলো ক্যাপিটাল এক্স বোঝানো হচ্ছে, যদিও তিনটার সিম্বল সেম, মাঝেরটা ছোট করে দেবা। এইটা আর ফলাফল জানি কোথায় চলে যাবে, ফলাফল যাবে আর এর ভিতরে। এইভাবে ফাংশন তোমরা এর আগে যেমন পড়ছো এ এ বি এইভাবে লিখেছ। এই ফাংশনটার ডোমেইন আসবে এ থেকে আর ফলাফল যাবে এ বিতে, এইভাবে। আর এখানে এই জায়গা থেকে নেব একজোড়া বিন্দু, আর ডি প্রয়োগ করার পর রেজাল্ট যাবে এতকে এক সেটে মেট্রিক বলা হবে যদি এখন এক নাম্বার ধর্মটার দিকে খেয়াল করো, উপরে যাও। এক নাম্বার ধর্ম তৈরি করার জন্য দুটো বিন্দু দরকার ছিল, পি আর কিউ। দুই নাম্বার ধর্মের জন্য দুটো বিন্দু দরকার ছিল, পি কিউ। তিন নাম্বার ধর্মের জন্য দুটো বিন্দু, পি কিউ। কিন্তু চার নাম্বার ধর্মের জন্য বিন্দু লাগছে তিনটা, পি কিউ আর, নাকি? তাহলে মেট্রিক জগতের সকল ধর্মগুলোর জন্য দুটো, সকলের জন্য দুইটা। খেয়াল তো এদিকে নাই, নড়াই না, খেয়াল কোন এলাকায় আছে? দুইটা বিন্দু, সকল ধর্মের জন্য দুইটা বিন্দু লাগতাম নাই, বলো। তাই একটার জন্য তো তিনটা লাগে, তাই সকল ধর্মের জন্য তিনটা বিন্দু লাগতেছে, কারণ লাস্টের জন্য তো। তাই সকল ধর্ম লিখতে গেলে আমাদের তিনটা বিন্দু নিতে হবে। না বুঝো লজিক, না বুঝো কথা, বিন্দু লাগবে কয়টা? তিনটা, এক্স ওয়াই জেড। তাই বইতে বলছে, আমি বলি না কিছুই, ও যা ওই বলা আছে তাই শুনেই। তিনটা বিন্দু আমাদের দরকার সবগুলো ধর্মের জন্য। বিন্দু তিনটা আসবে এক্স থেকে। এই ঘটনা এই ঘটনা আগে পড়াই নিছি। এই চারটা শর্ত যদি ডি সিদ্ধ করে, ডি কে সাথে সাথে মেট্রিকের মর্যাদা দিয়ে দেব। ধর্ম চারটার প্রথমটার নাম বলো, বলো নাম বলো। অরিন্দক শর্ত। দুই নাম্বারটার নাম দিচ্ছি, যা আগে বলে নাই, অভিন্ন বৈশিষ্ট্য। দুই নাম্বার শর্তটার নাম সাথে অভিন্ন। এর সামনে বৈশিষ্ট্য লেখাটা জরুরি না,
আর 3 নাম্বার ধর্মের নাম প্রতিসাম্য ধর্ম, 4 নাম্বার ধর্মের নাম ত্রিভুজ অসমতা। 4টা ধর্মের 4টা নাম আছে। মেট্রিক প্রশ্ন আসলে পরীক্ষায় এই পর্যন্ত লিখতে হবে। মেট্রিক জগতের জন্য এইখানে আর একটা লাইন বেশি লিখতে হবে। এই ডি সহ এক্সকে, যেখানে ডি এর অস্তিত্ব থাকবে, যে এক্সে ডি এর অস্তিত্ব থাকবে, সেই সেটের নাম হবে ডি সহ এক্সকে। ডি ছাড়া এক্সের কিন্তু কোনো মর্যাদা নাই। বাস্তব উদাহরণ দিলে সহজে বুঝবা। একজন মানুষ 2টা বিষয়ের সমন্বয়ে একজন মানুষ হচ্ছে, মানে শুধু মানুষ, একটা প্রাণী 2টা ভিন্ন বিষয় নিয়ে একটা প্রাণী তৈরি। তার প্রত্যেকটা প্রাণীর একটা বডি স্ট্রাকচার আছে। সেটা মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি সবার কি আছে? একটা অবকাঠামো আছে। আর তার ভিতরে একটা প্রাণ আছে। এই 2টো মিলে একটা হলো বডি, প্রাণী মিলে হলো একটা জীব বা প্রাণী। এখন মনে করো ওই প্রাণটা চলে গেল, সেটা কি? শুধু মনে স্ট্রাকচার আছে, সে ডেড বডি। তারে আর মানুষ বলবে না, বলবে ডেড বডি, লাশ বলবে। এই তুমি এখনই না, তোমার না, মানে যে কোনো একজন মানুষ এখানে মারা গেল, মারা যাওয়ার পরে আমি কেবল এই আব্দুর রহিম শুয়ে আছে, না, এই লাশ শুয়ে থাকবে। বুঝো কথা? তাহলে ওই প্রাণ ছাড়া কি? ডেড বডি। তাই ডি ছাড়া এক্স ডেড বডি, এটা সেট। আবার যদি ডেড বডি মানে বডি না থাকে, তাহলে প্রাণ থাকতে পারে না, সে উড়ে যাবে আসমানে। বুঝে নাই? পারবে? এই হলো ধরে মরে এদের আগুন দিয়ে পোড়াই দিলাম, তার প্রাণ থাকবে ধীরে ধীরে। তাহলে ডি ছাড়া, এক্স ছাড়া প্রাণের অস্তিত্ব থাকতে পারে না। একটা বডি ছাড়া প্রাণের, এটা তুমি বোতলে ভরে রাখতে পারবে না, আর হাতের মুঠোয় রাখতে পারবে না। পারা যাবে? তাহলে তো আজরাইল যখন আসে তখন তো আত্মীয় স্বজন পাশে বসে থাকে না, তারা তো আস্তে প্রাণ লুকিয়ে রাখতো, নিতে না পারে, তো রাখা যায় না। তো কি বুঝাইলাম বলো? যে এক্স ছাড়া ডি এর অস্তিত্ব থাকবে না। এক্স আর ডি, বডি আর প্রাণ একসাথে মিলে মানুষ। তখন তুমি খাওয়া দাওয়া, ফুর্তি করো, ঘোরাফেরা করো, সব পারা যাবে কখন বলো? দেহ আর প্রাণ তখন একসাথে থাকবে, তখন এই তুমি সারা দুনিয়ায় বিচরণ করতে পারবা। এছাড়া 2টা পৃথক হয়ে গেলে কারো কোনো ভ্যালু নাই, না দেহ, তাহলে এক্স আর ডি পৃথক হয়ে গেলে আর কারো কোনো মূল্য নাই। এক্স আর ডি একত্রে থাকলে এই নাম হবে মেট্রিক জগৎ। বুঝে আসে কথা? তাহলে এখন এই কথা লিখে দিচ্ছি। মেট্রিক জগতের সংখ্যা আসলে নিচের লাইনটা বৃদ্ধি করবা, লেখো ডি সহকারে। এই যে ডি সহ, এই ডি না থাকলে কিন্তু এক্স এর কোনো কি নাই, মর্যাদা নাই। ডি সহকারে এক্স কে মেট্রিক জগৎ বলা হয়। ইহা এই যে দেহ প্রাণ একসাথে রাখতে হবে, 2 দিকে বেড়া দিয়ে দিছি, আর ডি বের না হয়ে যেতে পারে। আমাদের যে দেহের ভিতরে প্রাণ আছে, 4 দিকে বেড়া দেওয়া আছে, দেখো আছে না? খালি অল্পটা ছিদ্র আছে এখান থেকে, ঠিক আছে? প্রাণ অত সহজে বেরোতে পারে না। কি বুঝে আসছে? তাই মারা যাওয়ার পরে যে নাকে কানে তুলো দিয়ে রাখে না, ছিদ্র বন্ধ করে রাখে, কারণ কি? আর প্রাণ না ঢুকতে পারে, তাহলে তো মানুষ ভয় পাবে। মরে পড়ে আছে 7 ঘন্টা পর হঠাৎ করে লাফ দিয়ে উঠে দাঁড়াইলো, তখন কি হবে? সব দৌড়ে পালাবে না? নাকে কানে তুলে দেয় কেন? এমনি না, কারণ আছে, যে কোনো একটা কারণ। এমনি দেবে কেন? এই কোনো কিছু এমনি হয়? তুলার দাম নাই?
একটা মরা মানুষের নাকে কানে তুলে ঢুকেই রাখবে? হ্যাঁ, না, সেটা হলো তার ওই যে বিভিন্ন ধরনের মানুষ মারা যাওয়ার পরে তো বিভিন্ন রকম পোকামাকড় আসে তারে আক্রমণ করার জন্য, খাওয়ার জন্য, যাতে এইসব জায়গা থেকে ওইগুলো ঢুকে না যায়। সব কিছুর পিছনে কারণ আছে, কোনোদিন বলবা না এমনি এমনি, কোনোদিন বলবা না এটা। সব কিছুর পিছনে কি আছে? কারণ আছে। এত মানুষ মরে পড়ে আছে, তার নাকে কানে তুলা একদম অনেক বেশি করে দিয়ে রাখছে, নিঃসন্দেহে কি আছে? আচ্ছা, যেখান থেকে বোঝাচ্ছি সেটা হলো এই যে বেড়া দিয়ে দিয়েছি, এর অর্থ কি? ডি যাতে বের হয়ে যাইতে না পারে। বের হয়ে গেলে তো আর মেট্রিক জগৎ হবে না। এই দেখবা বই খুলো, বইয়ের প্রত্যেক পাতায় পাতায় আগে লাগবা এক্স, তারপরে কি দেবা? কমা, তারপরে কি দেবা? ডি, তারপরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেবা। এই ঘটনার নামই মেট্রিক জগৎ। এত দ্বারা শোষিত করা হয়। এই আজকের আলোচনা এই একটা ডেফিনেশন মাত্র, 1 ঘন্টার আলোচনা। সম্ভব হইলে বাসা থেকে ঠিক মতো লেখাপড়া করে আসবা।